আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিজের ফুটবল কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলা অলরেডি এমন অনেক জিনিসপত্র এবারে সিজনে দেখে ফেলেছেন যেটা আসলে পেপ গার্দিওলা ফেস করবেন আমরা কেউই একেবারে সাধারণ ফুটবল ভক্তরা ভাবিনি। যারা অসাধারণ ফুটবল বিশ্লেষক তারাও হয়তোবা এতটা ডিপে গিয়ে এটা আগে থেকে কল্পনা করতে পারেনি। ব্যাপারটা এখন একেবারে সিম্পল। পেপ যে দাবার চালটাই চালছেন, কোনো দিক থেকে কোনো কিছু কাজ হচ্ছে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থাকা অবস্থায় যেখানে দুবার এমন টাইপের এগিয়ে থাকা সিচুয়েশন ম্যান সিটি ক্রিয়েট করেছে, যেখানে এর্লিং হল্যান্ড যিনি সাধারণত রিয়াল মাদ্রিদের বিপক্ষে একেবারে বোতলবন্দি অবস্থায় থাকেন, যেখানে তিনি পারফর্ম করেছেন, তারপরও ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত লিডগুলো ধরে রাখতে পারেনি, বরঞ্চ রিয়াল মাদ্রিদকে তাদের কমন প্যাটার্নে আরও একটা জয় কিন্তু গিফট করেছে। এখানে রিয়াল মাদ্রিদের কৃতিত্ব কোনোভাবে ছোট করে দেখছি না, রিয়াল মাদ্রিদ জয়টা যোগ্যতম দল হিসেবে আদায় করে নিয়েছে। এখন এখানে একজন কোচ হিসেবে পেপ কিভাবে একটা ডুয়েল প্রবলেমের মধ্য দিয়ে আছেন এবং সোজা বাংলায় যেটাকে উভয় সংকট বলে এমন একটা সিচুয়েশনে আছেন সেটাই ব্যাখ্যা করতে চাইবো এবং ক্লিয়ার কাটভাবে এখানে বলছি পেপের জন্য সমস্যার জায়গাটা এই মুহূর্তে শুধুমাত্র এটা নয় যে তার ওভারঅল এ দলটা কাজ করছে না, বিভিন্ন ডিপার্টমেন্টে এ দলটা সাফার করছে, তার চেয়েও বরঞ্চ একটা বড় রকমের প্রবলেম এটা যে পেপ গার্দিওলাকে এই জিনিসটা এত দ্রুত অ্যাকনলেজ করতে হবে যে, এবং এই জিনিসটা যদি তিনি প্রত্যেকটা পজিশন বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাকনলেজ করেন তাহলে একটা সলিউশনই এই মুহূর্তে আমার সামনে আসছে, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে একটা আমূল পরিবর্তন আনতে হবে। এই ম্যানচেস্টার সিটি যারা কিনা মাত্র কিছুদিন আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সফলতম ক্লাব, স্মরণতম কালের সবচেয়ে অসাধারণ একটার পর একটা সিজন তারা কাটিয়েছে, যারা কিনা বেশ কিছুদিন আগে নয় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছিল, তারপরও বলতে হচ্ছে একটা বিশাল আমূল পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু ম্যান সিটিকে যেতে হবে। দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ আসি, এডারসন এদিনও মারাত্মক ভুল করেছেন, অন্তত একটা গোলের ক্ষেত্রে তার একটা ভুল পাস থেকে ব্যাপারটা শুরু হয়েছিল। আপনি যদি ডিফেন্স লাইন দেখেন এখানে রুবেন ডিয়াস, নাথান আকের পারফরমেন্সটা হরিফিক, ম্যানুয়েল আকানজি তো শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হলেন, গ্যাভারডিওল হয়তোবা একটু ভিন্ন টাইপের পারফরমেন্স দিয়েছেন লেফট ব্যাক পজিশনে, তবে ওভারঅল অ্যাজ এ ডিপার্টমেন্ট ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভুগেছে। বদলি হিসেবে নেমে রিকো লুইস্টো যে জয়সূচক গোলটা হলো সেখানে মারাত্মক একটা ভুল করেছেন, এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডে জন স্টোনস পরবর্তীতে নামা মাতেও কোভাচিচরা সেই ভুলগুলোর পরিবর্তে ব্যাকআপ সাপোর্ট দিতে পারেননি, এবং ডিফেন্সিভ মিডফিল্ডে একজন রড্রি যে কতটা বড় মাপের ফুটবলার সেটা এমন টাইপের গেমের ট্রানজিশনে বোঝা যায়। ট্রানজিশন বলতে বোঝাচ্ছি যখন ম্যানচেস্টার সিটি আক্রমণ করতে করতে বল হারায় তখন কতটা উপরে সর্বশেষ গোলের ক্ষেত্রে দেখবেন যে বল লুজ করার পরে সেখান থেকে আক্রমণ করাটা অর্থাৎ প্রতিপক্ষের জন্য কাউন্টার অ্যাটাক করাটা কতটা সোজা হয়। একজন রড্রি না থাকা মানে আপনার ডিফেন্সিভ মিডফিল্ডে ডিফেন্ডারদের সামনে সে ব্যারিয়ারটা নেই, একবার বল লুজ করলে আপনি পাল্টা আক্রমণ গোল খাবেন, এমন একটা সিচুয়েশনে পুরো ম্যাচ জুড়ে ম্যানচেস্টার সিটি কিন্তু সাফার করেছে। বার্নার্ডো সিলভাকে আপনি একজন বক্স টু বক্স মিডফিল্ডার কিংবা এমন একটা রোলে যতই খেলান, এই সিলভা আগের সিলভার চেয়ে আকাশ পাতাল একটা পার্থক্য নিজেই তৈরি করছেন। বার্নার্ডো সিলভারও কিন্তু ম্যানচেস্টার ক্যারিয়ারটা শেষ হওয়ার পথে, সিটিতে লম্বা সময় ধরে সিলভা হয়তোবা আর থাকছেন না। অন্যদিকে কেভিন ডি ব্রুইনাকে কেন্দ্র করে এমন একটা জটিল সিচুয়েশন তৈরি হচ্ছে, ডি ব্রুইনা 84 মিনিট পর্যন্ত সমান তালে খেলতে পারেননি, শুরুর দিকে যথেষ্ট গ্লিমস দেখালো। ওভারঅল কেভিন ডি ব্রুইনা একটা 90 মিনিটের ম্যাচ শেষ করতে পারেন কিনা, সেই টাইপের ফিটনেস ইস্যু আছে কিনা, যেহেতু তাকে অনেক টায়ার্ড লেগেছে সেগুলো একটা বিশাল আকারের প্রশ্ন। জ্যাক গ্রিলিশ ভালোভাবে শুরু করেছেন, শেষ করতে পারেনি ইনজুরি ইস্যুর কারণে, এবং কিছু কিছু জায়গা থেকে পেপ গার্দিওলা ফিল ফোডেনকে আরও আগে নামাতে পারতেন কিনা, তিনি বেঞ্চে থাকা জেরেমি ডোকুর মতো একটা অপশন কি ব্যবহার করতে পারতেন কিনা, নিকো গনজালেসকে একজন পিভট হিসেবে খেলাতে পারতেন কিনা, মাথিউস নুনেস এ প্লেয়ারটার বর্তমান রোল কি, কিংবা খুশানভ যাকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেক পজিটিভ কথা বলা হচ্ছে, কেন তাকে ব্যবহার করলেন না, এমন অনেক প্রশ্নের জায়গা থাকে এবং ভবিষ্যতে প্রশ্নের জায়গা থাকবে। যেমন একটা প্রশ্ন তো আমি এখানে তুলে দিলাম, কেভিন ডি ব্রুইনা যদি শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারটা ইনজুরি ইস্যু বা নানা ইস্যুর কারণে এভাবে টেনে লম্বা করারও চেষ্টা করেন, সেটা ম্যানচেস্টার সিটিকে আসলে পারমিশন দেবে কিনা, নাকি তারা ক্লাউদিও অ্যাচিভিরির মতো একেবারে ইয়াং প্রসপেক্টের পেছনে আসলে সময় বের করবে, তাকে পর্যাপ্ত সুযোগ দেবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। এবং এই ছোট ছোট কয়েকটা প্রশ্ন প্লেয়ারদেরকে কেন্দ্র করে এই প্রশ্নগুলোকে যদি আপনি একসাথে করেন তাহলে নতুন একটা দল, নতুন একেবারে পরিবর্তিত একটা স্কোয়াড এমন দিকে কিন্তু যায় পেপের সামনে, ম্যান সিটির সামনে। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে এটা থাকবে যে তাদেরকে একেবারে কিছু কিছু জায়গা থেকে শূন্য থেকে আরও একবার শুরু করতে হবে। ইপিএলের ইংলিশ ফুটবলের সবচেয়ে সফলতম ক্লাব
তারা একটা বিশাল পালাবদনের মধ্য দিয়ে একেবারে পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা কেউ সেভাবে চিন্তা করিনি। তবে এই মুহূর্তে পেপের জন্য সবচেয়ে বাস্তব সত্য সম্ভবত এটাই। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।